আমার বাবাও রাজমিস্ত্রি কাজ করতো। আচ্ছা। তখন আমার বাবা আমাকে মানে আমরা দুই ভাই ছিলাম, তখন আমার বোনটা তখন হয় না, আমার একটা ছোট একটা বোন। আপনি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। আমার বোনটা তখন হয় নাই। তখন আমার বাবা আমাদেরকে রেখে ঢাকায় চলে আসে। আচ্ছা। সে ঢাকায় এসে কাজ করে, আমরা বাড়িতে মানে থাকতাম। তখন তো ফোন ছিল না, তখন এই মাঝে মাঝে চিঠি দিত, বা কেউ ঢাকা থেকে যদি যাইতো তাকে বলতো যে ওনাকে মানে টাকা পয়সা দিয়ে দিত, যা পারতো তাই দিত, না দিতে না দিত। আমরা খুব কষ্টে আমরা মানে খাইতাম। তারপর আমি ক্লাস তখন 2-তে পড়তাম, আমাদের বরিশালে, আমাদের গ্রামের ক্লাস 2-তে পড়তাম। তখন আমার বাবা আমার লেখাপড়ার টাকাটাও দেয় নাই তখন। আমি খুব মানুষের কাছে গিয়ে ধান কেটে, তারপরে ধান মানুষের কাছ থেকে চেয়ে তারপর আমি লেখাপড়া করতাম। মানে ক্লাস 3-তে, মানে ক্লাস 3-র একটা ছেলে কীভাবে মানুষের কাছ থেকে চেয়ে লেখাপড়ার টাকা চাই, মানুষের অনেক। মানে বাবা টাকা পয়সা দিত না আপনাকে কেন? দিত না, সামর্থ্য নাই। সামর্থ্য মানে সে মানে আমাদের ফ্যামিলিটা একটু গরিব ছিল আমাদের বংশের ভিতরে। মানে আমার বাবাও আমার মাকে একা একা বিয়ে করে, তখন থেকে আমার দাদা তাকে দেখতে পারে না, তাকে আলাদা করে দেয়, যে তোর মতো তুই যেভাবে সে খা। তখন আমরা দুই ভাই ছিলাম, আমার ছোট ভাই তো আরো ছোট ছিল। তখন আমার মা আমাদেরকে বলতো যে তোর বাবা নাই, কি হয়েছে, আমি তো আছি, আমার ভরসায় তোরা থাক। তখন আমি দেখতেছি যে আমার পড়াশোনার হবে না। এভাবে করে আমার বয়স প্রায় 11 বছর, তখন 11 বছর হয়ে গেছে। আমার বাবা 1 বছর নাই। আচ্ছা, 1 বছর নাই বলতে কোথায় ছিল? মানে 1 বছর ঢাকায়, মানে সে মানে বাড়িতে যায় না। আচ্ছা। তখন আমি ফোন তো নাই, আমি ছোট মানুষ, তখন আমার মা বললো যে তোর বাবা তো আসবে না, ফোন টোন দেয় না, তখন তুই কর, তুই ঢাকায় যা। আচ্ছা। পরে আমি বলবো আমি তো ঢাকা চিনি না, কিভাবে ঢাকায় যাব, কোন জায়গা থাকে, মিরপুরে শুনছি থাকে, কিন্তু কোন জায়গা থাকে তা জানি না। পরে আমাদের গ্রামেই একজন লোক থাকতো, সে ঢাকা থেকে গেছে, বলছে তোর আব্বুরকে আমি দেখছি অমুক জায়গা। আচ্ছা। মিরপুর 12 নম্বরে সে কাজ করে। তখন এই মিরপুর 12 এতটা উন্নত হয় না। তখন 2002-এ হয়তো বা 2001-2-এর দিকে তখন আমি ওই লোকটার সাথে আসি ঢাকায়। আচ্ছা। আসার পরে আব্বাকে আর আমি পাই না। সে আমার দেখায় যে তোর বাবা এখানে আছে, কাজ করছে বা দেখছি, তো আমি তাকে আর পাই না। পরে আমার এক ফুবু ছিল, মানে দূর সম্পর্কের, তার সাথে দেখা হয়। সে বলছে তোর আব্বা আছে। পরে তার সাথে দেখা হলো। এবার দেখা হওয়ার পরে বললাম, আব্বার সাথে খুব কান্নাকাটি করলাম, তুমি আমাদের লেখাপড়ার টাকা না দিলা, আমাদের খাবার খরচ কে দেয়? সেটা দাও। হ্যাঁ, আমরা যে 3 জন লোক, হ্যাঁ, আমার কথা আর আমার ভাইয়ের কথা বাদ দিলাম, আমার কথা মার কথা বাদ, আমার ভাইটা যে ছোট ভাইটা, তার তো দুধের খরচা লাগে, সে কি দেয়? তুমি যে মানে যাদের কাছে রেখে আসছো তারা তো কোনো খোঁজ খবরই নেয় না। আমাদের আলাদা আলাদা ঘরে বৃষ্টি বাদলের মধ্যে আমরা থাকতেছি, কিভাবে থাকতেছি, তুমি কোনো খোঁজ খবর নিছো? পরে বলে যে দেখো, মানে সে আবার আমার সাথে মানে ভালো ব্যবহার করতেছে, মানে এমন ব্যবহার করতেছে যেন সে মানে খুব ভালো একজন লোক। আমি তারপরে আমাকে টাকা দিল, 100 টাকা দিল হাতে, যে তুই বাড়ি চল যা, তুই বাড়ি যা, আমি আইতেছি 1 মাস পরে। আচ্ছা। মানে তখন ঈদ ছিল, তখন ঈদের সময় ছিল, কদি বাড়ি যা, আমরা আইতেছি। আচ্ছা। পরে আমি ওই লোকটার সাথেই আবার যাই বাড়ি। ওকে। পরে যাওয়ার পরে মা কি বললো, মা তো কান্নাকাটি করলো। ভাই তখন মানে ঈদের সময় বাবা বাড়িতে গেল। বাড়ি যাওয়ার পরে প্রায় 2 বছর খুব ভালোই কাটছে। 2002 থেকে 2005 সালে 2008 সালে মানে আমি খুব মানে 5-এ 6-এ 7-এ মানে পড়তেছি তখন 7-এ উঠছি, খুব ভালোই গেছে। বাবার সাথে দেখা হওয়ার পরে কান্নাকাটি করার, বাবা আমাকে খুব টাকা পয়সা পাঠায়। আচ্ছা আচ্ছা। মানে টাকা পয়সা মানে কিভাবে পাঠায়, মানে সাবানের যে খাপ আছে না, সাবানের খাপের ভিতরে টাকা দিয়ে দেয়। আচ্ছা। মানে লোকের কাছে, যে লোকের কাছে টাকা দেয় তার কাছে বলে না যে টাকা দিছি, সাবানের ভিতরে টাকা দিত। আচ্ছা। আর ওই আমার মানে জানতাম না। পরে একদিন আমি সাবানই করছি, পরে দেখি টাকা, পরে ওই আব্বা পরে আসছে, আমি বলি সাবানের ভিতরে টাকা পাইছি। আব্বা, সাবানের ভিতরে টাকা পাইছি। সাবানের ভিতরে পাই নাই, ঠিক আছে, এখন থেকে টাকা পাইলে আমি সাবানের ভিতরেই পাঠাম, হাতে দিব না, কারণ মানুষের হাতে বিশ্বাস নেই। আচ্ছা আচ্ছা।
উনি তখন ওখানে রাজমিস্ত্রির কাজ করতো? হ্যাঁ রাজমিস্ত্রির কাজ করেই টাকা পাঠাতো? হ্যাঁ, মানে রাজমিস্ত্রি কাজ করতো, মানে 25 টাকা হাজিরা ছিল তখন। এখন কত করে হাজিরা? এখন আমাদেরকে 500 টাকা হাজিরা দেয়। 500 টাকা হাজিরা দেয়। আচ্ছা, ঠিক আছে, বলো। তখন ওই টাকা পাঠাইতো 2000, মানে 2000 টাকাই আমাদের কাছে তখন অনেক কিছু ছিল তখনকার সময়, 2002, 3, 5 এরকম। জি। তখন 8 সালে আব্বা বললো যে তুই আইসা পর ঢাকায়। তখন লেখা আমি ক্লাস 7-এ পড়ি। তখন আমার আর পড়াশোনার মধ্যে ওইরকম নাই, কারণ বাবা যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে আমাদের হয় না, কারণ আমাদের কিস্তি ছিল। ঠিক আছে, আমাদের কিস্তি চালাইতো আব্বাই। আচ্ছা। লোন ছিল তখন, যে ওই আমাদের একটা মানে মানে গ্রামের ভিতরে একটা ঝামেলা হয়েছিল, মারামারি। সেই মারামারির মধ্যে অনেক মামলা হয়। মামলার পরে জায়গা জমি বিক্রি করার পরে আমার বাবা ওই জায়গা জমি মানে আনতে যাইয়া, আমাদের যে ভিটা ছিল সেই আনতে যাইয়া কিস্তি উঠায় 1 লক্ষ টাকার, মানে তখনকার সময়। আচ্ছা। আমার দাদা আর আমার আব্বা মিলে তখন আমার দাদা আব্বা ভাগে ওই কিস্তি চালাইতো, যে টাকা পাঠাইতো সেই টাকা কিস্তিতে যাইতো। আচ্ছা। তখন আমি মানুষের কাছ থেকে মামলা করার জন্য, হ্যাঁ, 1 লক্ষ টাকা মামলা চালানোর জন্য? না কিস্তি, মানে কিস্তি 1 লক্ষ টাকাটা তোলে কেন? জমি বন্ধক রাখছে না, ওই জমি ছাড়াইতে মানে টাকা লাগে। ওকে ওকে, মানে সুদের উপরে আনছে এই মানুষের। জমি বন্ধক রেখে ওই টাকা দিয়ে কি করছিল? জমি বন্ধক রেখে ওই মানে ওই টাকা দিয়ে ওই যে মানে ওই যে তখনকার সময় যেমন মামলা, পরে এটাই বলতেছি, মামলা চালাইছে, খাবারের খরচ চালাইছে, পরে সেই টাকা আবার শোধ করার জন্য সুদের উপর টাকা এনে তারপর দিত। তার সুদের টাকা কমন বিষয় এই গ্রাম অঞ্চলে এগুলো। হ্যাঁ, তারপর পরে আমার 8 সালে তখন তো ইলেকশন, তখন আমাকে বললো যে ঢাকা আসে। 2007-এ তো খুব খারাপ অবস্থা দেশের। তো আমি একা সব কিছু একা আমি পরবর্তী সময় আমি 2008 সালে আসলাম। হ্যাঁ, তখন একটু মানে খুব আনন্দে আমার জীবনযাপন কাটছিল, মানে শৌখিন ভাবে কি আসলাম ঢাকায়। পরে আমি মানে ঢাকা আসার পরে তখন তো মানে ইলেকশন 2008-এ। ঢাকা যখন আপনি আসলেন তখন বয়স কত? 2008-এ আসছেন, তখন বয়স কত আপনার আনুমানিক? তখন 2001-এ ধরেন 10 বছর। ঠিক আছে, তখন আমার বয়স 18 বছর। 2001-এ না 2008-এ? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2008-এ আসছেন, মানে 2001-এ 10 হলে 2000। হ্যাঁ, ঠিক আছে, 19 বছর। লেখাপড়া তো তখন করা হয় নাই? লেখাপড়া তো 7-8 পর্যন্তই শেষ। এই মানে 8-এর পরীক্ষা দেওয়া হয় নাই। ওকে, তারপর আইসা পড়ছি। পরে আসলাম। এখন আব্বা বলছে যে লেখাপড়াটা বাদ দিস না, মানে আমার আব্বা যে এতটা ভালো হয়ে যাবে তারপরে, ঠিক আছে, এতটাই আমাদের প্রতি মনোযোগ। মানে তারপরে কথা, আমার একটা বোন হয়েছে। আমার বোনটা হওয়ার পরে আমার আব্বা এতটাই সংসারের প্রতি এতটাই মনোযোগী হয়েছে, আর এতটাই আমাদের প্রতি খেয়াল, যেন সন্তান স্ত্রী সংসার ছাড়া তার কোনো কিছু নাই। ঠিক আছে, এই জগতে আর কিছু নাই তার। আচ্ছা। তারপরে দেখলাম যে বাবা ভালো, মা ভালো, সবাই ভালোভাবে কাটতেছে। পরে আমাদের তো মানে আসার পরে আব্বা বলছে যে তুই তো আইসোস, তুই স্কুলে ভর্তি হ। মানে ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে আসলাম। তখন আহসানিয়া মিশন স্কুল নামে একটা স্কুল আছে মিরপুরে, ঢাকা আহসানিয়া মিশন। ওই স্কুলে ভর্তি হইলাম। এইটে আপনার মা তখন গ্রামের বাড়িতে, মার ভাই গ্রামের বাড়িতে, সবাই বাড়িতে। আমি আপনার বাবা হচ্ছে আব্বা বলছে তুই তো মানে বাড়ি থাকলে লেখাপড়া হয় না, তুই তো বান্দরামি করস, এখানে পড়াশোনা কর। আমি আসি, আমি যা খাই তুই থাক, মা থাক। আচ্ছা। পরে 3 মাস হইলো স্কুলের বয়স, আমি পড়তেছি। এখন আব্বা হঠাৎ করে আমি বাড়ি যেতেছি, তোর মারে নিতে যাই। আমি কি মা থাক বাড়িতে, মা থাক, তুমি আর আমি থাকি, সমস্যা কি? এখানে আসলে ঘর ভাড়া নেওয়া লাগবে, এক্সট্রা টাকা খরচ হবে, না থাক, তারা থাক। ঠিক আছে, এখানে বসে আমি যেমন পারি আমি পড়াশোনা করি। কয় না, তোর মা এলে কিছু পাকশা কিভাবে কি খাই না খাই বুয়া দিয়ে না হয় না, তোর মা আসুক, সমস্যা নাই। ওকে। পরে আমার মারে নিয়ে আসলো, আমার ভাই বোন সবাই আসলো ঢাকা, একটা ভাড়া লইলো রুম, এক রুমের ভিতরে সবাই থাকা শুরু করলাম। আচ্ছা। এখন আমার বয়স প্রায় 20 বছর 19 বছর। এখন আমার আব্বা মার সাথে থাকা সম্ভব না। আমি আব্বারে বললাম যে আব্বা এরকম ভাবে আমার থাকা সম্ভব না, আমি একটা রুম নিই, ছোট রুম। আব্বা ওকে দেখ, তোর তো কাজ কামি নাই, আমার তো এই কাজে কিভাবে আমি দুই রুম ভাড়া দিম। পরে একটা ছেলে ছিল, মানে গার্মেন্টস চাকরি করতো, ও বললো কি তুই আমার সাথে থাক, ঠিক আছে, তুই মাসে 100 টাকা করে দিস। তখনকার সময় 2008-এ 100 টাকা করে দিস, আর আমি দেবো 500, মোট 600 টাকা দেবো, তুই থাকবি, তুই খাওয়া দাওয়া তোর আব্বা মার সাথেই হয়। পরে আব্বা বল থাকতে শুরু করলাম। ওই বাসায় থাকতেছি, একই বাসায়। তখন ওই রুমে মানে 8টা রুম ছিল, মানে ভালোই গ্রামীণ পরিবেশ, আলোদ্দি গ্রাম।
মিরপুরে। তো তারপর ওই মানে ওই মেয়ে আর আমি একই স্কুলে পড়তাম, আচ্ছা একই ক্লাসে, কিন্তু ও যে ওই স্কুলে পড়তো আমি জানতাম না। মানে ক্লাসটা কি, মানে ও পড়তো 7-এ, আমি পড়তাম 8-এ। আচ্ছা পরে ওই মানে ওই বাসায় থাকতো, ওরা আবার 1 তারিখে ভাড়া আইছে। তখন ওই মেয়েটা আমার মতোই সাইজ, মানে আমাকে বললো কি, মানে ওই মেয়েটা তো দেখতাম স্কুলে যায় আসে। পরে একদিন হঠাৎ করে আমি বললাম যে আপনি কি এই স্কুলে পড়েন, মানে আপনি করে বললাম, কারণ আমার তো কোনোদিন আমার কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না আগে। পরে মানে 19 বছর বয়সে আমি ক্লাস 8-এ পড়ি। আমার বয়সের গ্যাপ হয়ে গেছে। আমার বাবা আমাকে পড়াশোনার এতই গ্যাপ ফালাইছে যে কষ্ট মনের ভিতরে, যে আমি পড়াশোনা করতে পারলাম না। ঠিক আছে, আমার এখন যে ক্লাস 8-এর লোক, তারা বিএ পাস, আই পাস, তাদের দেখলে আমার খুব কষ্ট লাগে। তো ওই মেয়ের আমি বললাম, আপনি কি এই স্কুলে পড়েন? বললো হ্যাঁ, আমি তো ওই ক্লাসই পড়ি। আপনাকে মানে এই বাসায় থাকেন? আমি হ্যাঁ, আমরা তো এই বাসায় থাকি প্রায় 2 মাস হয়ে গেল, আমরা তো আসি 1 তারিখে। এই ওর সাথে আমার কথা শুরু। এখন কথা বলতেছি এক পর্যায়ে মেয়েকে আমি বললাম কি, তখন একটা মোবাইল কিনছি আমি, ঠিক আছে, নোকিয়া 1200 মডেলের একটা মোবাইল কিনছি। ওই মোবাইলটা আমি চালাই। আব্বা আমাকে বলছে ওই মোবাইলটা আমার হাতে, তোর মোবাইল চালা লাগবে না, স্কুলে পড়তেছিস, আমার মোবাইল চালাবে কি? পরে আমি বললাম যে না, মোবাইল আমি চালামই, কারণ আমার মোবাইল লাগে। ঠিক আছে, আমার স্যারের ফোন দেয়, স্কুলের ঝামেলা আছে, মোবাইল আমার লাগে। পরে আব্বা বলছে আচ্ছা চালাতি। পরে চালাইলাম। পরে ওই মোবাইলটা নাম্বার ওর, মানে ও মানে মোবাইল চালাইতো না, ও মোবাইল চালাতো না, ওর ভাই ছিল, বা ওর বড় বোন, ও হচ্ছে সবার ছোট, ওর বড় দুই বোন আছে। তা আমি পরে জানলাম। পরে ও মানে ওর সাথে আমি কথা বলতেছি, মানে ক্লাসের ভিতরে স্কুলে যাওয়া আসা সব একসাথে হইতেছে। আরো 5 জন আমাদের ফ্রেন্ড ছিল, তারা বললো কিরে আমাদের সাথে তুই এত ক্লোজ না, ওর সাথে ক্লোজ কে? আমি বললাম যে না, ওর সাথে আমার মানে ক্লোজ কিলিকে তা জানি না, কিন্তু আমার খুব ভাল লাগে ওর কথা কইতে। তখন আমার মানে এখন তো প্রেম বলতে কি আমার মানে মনে হয়, তখন তো মানে অনুভবই হয় না কি প্রেম কি জিনিস। তখন ও বললো কি, মানে আমি আর একদিন মানে হঠাৎ করে মানে কথার তালে বললাম তো, মানে তোমার অন্তরের ভিতরে কেউ আছে? মানে ওকে আমি বললাম, বলে কি হ্যাঁ আছে। মানে ও বললো কি, মানে আমি বললাম কে আছে তোমার অন্তরের ভিতরে? বলে কি আপনি আছেন। আমি তো অবাক, আমি কি বলে, আমি যেটা বলতে চাই সেটাই বলে দিল, ভাই অন্তরের ভিতরে আছে। পরে প্রেম তো চলতেই আছে, ভেরিবাদ ঘুরতে যাইতাম, মানে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যাইতাম। পরে হঠাৎ করে ঘুরতে, মানে ওর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, জানে বিয়ে হয়ে গেছে আমাদের। মানে ওরা না দেখলে মানে ভালোই লাগে না। ও আপনার চেয়ে 1 ক্লাস নিচে পড়তো? হ্যাঁ, আচ্ছা, ক্লাস নিচে পড়তো, তা কি হয়েছে, কিন্তু মানে কথার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে উপরে। পরে কি করলাম, পরে ওর সাথে আমার মানে ঘোরাঘুরি করতেছি। পরে আমি ওই যে মানে গ্যাপ পড়ে গেছে মাঝখানে, যে আমি মানে ঢাকা যখন আসছি তখন মানে প্রেসে কাজ করতাম, মানে আপনি ওই যে পেপার দেয় না, মানে বাসায় মানে বই কিনতাম, নোট কিনতাম। তখন ওই টাকাটা আমি আর নোট কিনি না, বই কিনি না, ওই টাকাটা ওর পিছিয়ে খরচ করি আমি। ওই মোবাইলে টাকা ভরি, ওর সাথে ফাঁকে কথা বলি, আর ওই আপনার ওই নোট কেনা, মানে পড়াশোনা বাদ। এখন আর পড়াশোনার মন নাই, খালি ওরা নিয়ে ঘুরি, মানে স্কুলের ব্যাগ ওই গার্ডেনে নিয়ে যাই, ঘুরে। আর মানে স্কুলের সময় শেষ হয়ে গেলে মানে আধা ঘন্টা আগেই আইসে পড়ি, ওরা মানে পাড়াই দিয়ে আগে যাও তুমি, আমি আসতেছি। পরে একদিন করতে একদিন আমাদের একই বাসার এক লোক, মানে এক মহিলা দেখে ফেলায় আমাদেরকে, যে আমরা মানে ঘুরতেছি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন থেকে বাইরে হয়েছি। পরে হঠাৎ করে দেখেই আমি তো লুকাই গেছি, আর ও সামনে। পরে বলে কিরে মামুন, তোর মানে তোর সাথে কে? পরে বলে থাকতেই পারে, 1 ক্লাসে পরে। 1 ক্লাসে পরে তোদের স্কুল হয়েছে পল্লবীতে, আচ্ছা, আর তোরা এসে মানে হাউজিং এ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন মানে বেরিয়ে, তোরা এখানে কি করিস? স্কুল হয়েছে পল্লবীতে, এখান থেকে পুরো আধা ঘন্টার রাস্তা, তোরা এখানে কি করিস? আসলাম একটু করতে। যা বাসা যা। পরে বাসায় তো গেলাম, পরে তো যাওয়ার পথে ওরা তো আমি তো পরে বাইরেলাম, কি কইছে, উনি তো এরকম বলছে। পরে বলে কি যাও, আমি বললাম তুমি যাও, আইসক্রিম কিনে দিলাম, তুমি যাও বাসায় যাও, আমি আসতেছি আমি। ওকে।
পরে আমার মনের মতো ভয় যে আজকে বাসায় গেলে কি মানে কি না কি হয়, কারণ এই তো দেখছে উনি তো বাসায় যাই তো গিরিঙ্গি ঠিকই আল্লাহরই হুকুম, বাসায় যাইয়া ওই মহিলা যাইয়া কইতেছে তোমার মাইয়া আর তোমার পোলা দেখছি করে। আমার আব্বার আমার মা আব্বা তো গেছে কাজে, আমার মারে বলতেছে তোমার মা। এখন তারা তো স্বাভাবিক গ্রামের লোক, তারা বলছে হ্যাঁ ঘুরতেই পারে, ওরা এক স্কুলে পড়ে। কই না তোকে দেখছি ন্যাশনাল ওই যে মানে গার্ডানে চিড়িয়াখানার ইতে ওই ভিতরে ওরা স্কুলে যে পল্লবী চিড়িয়াখানার ভিতরে কি করে। পরে আমার মা বললো যে কে আপনি দেখছেন ওই জায়গা। পরে ওর মা একটু ছিল রাগি ছিল, ছিল মানে ময়মনসিংহে ওরা একটু ছিল রাগি ছিল। ওর মা বললো যে আসো আমার মেয়ে আজকে আসো। পরে তো গেল বাসায়, যাওয়ার পরে তো ওর যে বড় বোন ছিল চাকরি করতো, ওর মানে বড় বোনের কাছে বললো ওর মা যে তোর বোনের এরকম এরকম স্কুলে পাঠাস, পড়ার যে পড়াশোনার মার তো একটু মানে শিক্ষা তো নাই। তো ও বললো যে ওর মা স্কুলে যে পাঠাস ওই বোন তো এরকম কাজ করে। পরে ওর বোন তো মানে আগে পিছে কিছু না বুঝছেই আইসেই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। তোর এত বড় সাহস, তুই আমার বোনের লাগে আমি বলি যে আপনার বোনের সাথে সম্পর্ক আপনি জানেন? আপনি কি জানেন আপনার বোনের সাথে আমার সম্পর্ক? আপনি আমার বড় বোন হিসাবে আপনার বলতেছি, আপনার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু জাস্ট ওর সাথে আমার মানে বন্ধুত্ব আছে, কিন্তু আমাদের প্রেম কিন্তু বলি না, মানে মিথ্যা কথা বলতেছি যদি আবার কোনো সমস্যা হয়। তারপরে ওর সাথে তো আমার সম্পর্ক ভালোই, বাসার মহিলারা তো জানেনি কি রকমের, সবাই বলতেছে যে কিরে ওই মেয়ের সাথে তোর কি সম্পর্ক। পরে আমার আব্বা তো আমাকে যে গালাগালি বকাবকি যা আছে তা তো করছি, কিন্তু এত কষ্ট করে আনলাম এইসব করার জন্য তোর তো বয়স তো কম না, বা তুই এই বয়সে এসে এরকম কত বয়স তো হয় নাই এখনো বিয়ের, তুই এরকম করিস কেন। পরে ওর বয়সটা একটু কম ছিল। তারপরে আমি দেখি যে পুরো স্কুল পর্যন্ত ছড়াই গেছে, সব জায়গায় জানা জানি এই কথাটা স্কুলে ছড়াই গেছে। তা আমি তো স্বাভাবিক থাকতে পারছি, কিন্তু ও করলো কি পরদিন মানে স্কুলে গেলাম সকালবেলা স্কুলে গেলাম, এখন ক্লাস শেষ করে ও আমাকে বললো তোমার সাথে কথা আছে দাঁড়াও। আমি বললাম কি তুমি কি মানে আমি আর বাসায় যাবো না। ও বলতেছে আমি আর বাসায় যাবো না। আমি কি কে তুমি কোথায় যাবা? বলে কি আমি আর বাসায় যাবো না, এই মুখে আমি বাসায় দেখাতে পারবো না। আচ্ছা। পরে আমি তো হতবাক গেলাম, আমার কাছে খালি স্কুলের ব্যাগ আর বই ছাড়া আর মানে ইউনিফর্ম ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আচ্ছা। এখন বলতেছে যে আমি আর বাসায় যাবো না, এখন তুমি আমার যেই জায়গা নেবা ওই জায়গায় আমি যাম। আমি বলে যে আমি এখন তোমার মানে কই নিয়ে যাম। পরে বলে যে বাসায় জানাজানি হয়ে গেছে, মানে গেলে এরকম হবে, আমি বাসায় যাবো না। বলতে কি বিয়ে দিয়ে দিবে ধরে? বিয়ে বলতে কি মানে ঘরের মধ্যে আটকাই ফেলাইবে বা যে কোনো একটা অপমান। পরে বললো যে আমি আর বাড়িতে যাবো না, আমি আর বাসায় যাবো না, তুমি আমি জানি। পরে আমি অনেক রিকোয়েস্ট করলাম চলো বাসায় চলো এরকম। পরে দেখতেছি ও এমন একটা অবস্থা করতেছে যে আমি মানুষের কাছে ফাঁসিয়ে যেতেছি, ও যেরকম কান্নাকাটি করতেছে। আচ্ছা। পরে বলতেছে তুমি যদি আমার বাসায় নিয়ে যাও তাহলে আমি কিন্তু গাড়ি তলে পরে মরে যাবো, মানে আত্মহত্যা করবে। হ্যাঁ। পরে বললাম যে চলো দেই কই যাওয়া যায়। পরে আমারও এমন ঠিক আছে কিরে ভালোবাসা যদি এরকম হয় তাহলে ভালোবাসার মানুষ লইয়ে যাবো, লেখাপড়া তো জীবনে হইলই না, যা বাদ আগে বিয়ে করে নি। পরে মানে রওনা করলাম মানে সকাল 10টার দিকে, খালি দুইজনের কাছে বই আর ব্যাগ ছাড়া একটা পয়সাও নাই, যে টাকা ছিল টিফিনে শেষ। পরে মানে রওনা করলাম, রওনা করতে করতে মানে 12 নম্বর থেকে পল্লবী থেকে হাঁটতে গেলাম 10 নম্বরে। 10 নম্বর থেকে হাঁটতে জিরাইলাম, ও তো মেয়ে মানুষ তো হাঁটতে পারে না বেশি। পরে জিরাইলাম, এত ভালোবাসা আমার জন্য, এত মন কাঁদে, কয় কি তুমি আমার ডাইল ভাত খাও, ডাইল ভাত দেখাম, তারপর তোমার সাথে আমার রাখতে হবে, আমি আর যাবো না। পরে মানে 10 নম্বর থেকে হাঁটতে সারাপাড়া কাজীপাড়া যাইয়া জিরাই, মানে একটু রেস্ট নেওয়ার পরে আবার যাইয়া আপনার আগারগাঁও তালতলা যাই একটা আছে, মানে কম্পিউটার একটা বিল্ডিং আছে, ওই জায়গায় যাইয়া জিরাই করলাম। মানুষে বলো যে আপনারা কী চান এখানে? আমি বললাম আমরা স্কুল থেকে কয় কি আপনারা তো এই মানে আমাদের এলাকার না,
হুম। এখানে কি জান, মানে একজন ভদ্রলোক এসে বলতেছে, আমি বললাম যে এখানে আমরা একটু আসছি ঘুরতে। পরে উনি বললো বুঝতে পারছি। পরে ওই কথা শুনে আরো কান্নাকাটি শুরু করছে, কই এই যে আমার মান সম্মান যাইতেছে আরো। আচ্ছা। পরে আমি ওকে বললাম, এই তুই কোন ধরনের মাইয়া রে? আমার এত মেজাজ গরম। আমি কি, তুই কোন ধরনের মাইয়া? তুই বাসা থেকে বাইরে এলি, হেঁটে তোর মান সম্মান যাইবে না? আর তুই আমার তোর মানুষের বলতে মান সম্মান যাবে? এটা কোন ধরনের মেয়ে? তুই আমার কোন বিপদে ফেলাইতেছিস? চল বাসা চল। পরে কয়, তুমি তো বাসা নিয়ে যেতে চাও, আমি কিন্তু গাড়ি তুলে মারি তোমার, আমিও মরমো, তোমারও জেলখানার ভাত খাওয়ানো। পরে তো আমার আমি তো মানে ভয় তো পাইছি। ভয়টা বড় কথা না, বড় কথা জেল খাটবো 5 বছর, কিন্তু ওরা হারাইলে তো আমি শেষ। আচ্ছা। পরবর্তী সময় হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 গেলাম মানে সদরঘাট। তো সকাল 10টা বাজে হাঁটা শুরু করলাম, দুপুর 3টা বাজে যাইয়া মানে সদরঘাট যাইয়া পৌঁছাইলাম। ঘাট টিকিট যে কাটবো, তখনকার সময় 5 টাকা ছিল ঘাট টিকিট। ওই টিকিটটা কাটার মতো টাকা আমার কাছে নাই। আচ্ছা। ঘাট টিকিট কাটবো যে এখন দুইজনের মানে 10 টাকা লাগবে টিকিট কাটতে। তারপরে আমার কাছে তো বই ছিল, ক্লাস 8-এর বই, তো বোঝেনি কতগুলো ছিল তখন। ওর কাছে বই ছিল, ওই বই ভাঙারির দোকানে বিক্রি করলাম। কি বলেন? ভালোবাসার জন্য? আসেন, আমার কান্না আইতেছে। আমি না ঠিক আছে, সমস্যা নাই। আমার কষ্ট আমার এখানেই যে মানে বলতেছে আস্তে আস্তে ভাঙারির দোকানে বই বিক্রি করলেন। হ্যাঁ, তারপরে ওই যে শ্যামবাজার ভাঙারি দোকান ছিল, ওরে আমি বসাই থুইয়া, মানে ওর দেখতে একটু কি ছিল, মানে ওর মনটার মানে মেয়ে মানুষের মন যে কিরকমের দেখতেছি, যে ও একটু দেখতে সুন্দর ছিল। মানে ওকে বললাম যে তুমি একটু বসো এখানে, আমি যে দেখি যে কোন টাকার ব্যবস্থা করা যায় কিনা। পরে ভাঙারি দোকানে বই বিক্রি করলাম, কই তোমার ব্যাগটা থাক, আমার বই বিক্রি করি। পরে ভাঙারি দোকানে বই বিক্রি করলাম, কষ্ট। পরে বই আমরা 30 টাকা বিক্রি করলাম বই। আচ্ছা। সব বই 30 টাকা বিক্রি করলাম। এটা কিন্তু 2009-10-এর ঘটনা, ঠিক আছে? 2009-10-এর ঘটনা। 10 টাকা মানে আমরা 30 টাকা বই পেয়ে 10 টাকা দিয়ে ঘাট টিকিট কাটলাম, মানে যেটা টোল বলা হয়, আমরা তো যাই বাড়িতে, মানে ঘাট টিকিট কাটার পরে ঘাট টিকিট কাটা মানে ভিতরে গেলাম। এখন তো খিদায় কাঁদতেছে, আমাকে আমার খাওয়ান দাও। মানে কি প্ল্যান ছিল আপনার? পরিকল্পনা কি ছিল? পরিকল্পনা আমার বাড়িতে নিয়ে যাবো, ওর বাড়িতে। ওকে মানে আমার বাড়িতে নিয়ে যাবেন? হ্যাঁ, আমার বাড়িতে নিয়ে, ওরে যা হওয়ার হবে বাড়িতে হবে। এখানে ঢাকা শহরে তো আমাদের আত্মীয় স্বজন নাই। আমি বলছি যে আমার বাপ চাচা তারা আমাদেরকে যাইবে। আমাদের গ্রামের ভিতরে একটা নিয়ম ছিল কি, যে সম্পর্ক যেরকম হোক, কিন্তু ভাই ব্রাদার যদি মানে বিপদে পড়ে তাহলে সবাই ঝাঁপাই পড়ে। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, এই লিগেই তো আমাদের ভালো লাগে। তাই এই সাহসটা আমার মনের মধ্যে ছিল যে না, আমার আব্বা না থাক, কিন্তু আমার বাপ চাচারা তো আছে। পরে আমি নিয়ে গেলাম, পরে তো এই লঞ্চের ঘটনা তো আরো মর্মান্তিক। পরে নিয়ে গেলাম এই লঞ্চের ভিতরে, বরিশালের মানে উদ্দেশ্যে রওনা করলাম। কোনো টাকা পয়সা নাই, একটা মেয়ে একটা ছেলে কি হালে যে থাকতে পারে বা কি হালে, তা তো বলতে গেলে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। কিন্তু এখন কি হয়েছিল, কি করছিলেন? না কিছু মানে মানে বাড়িতে নিয়ে গেছি ওরে, মানে পরে বাড়িতে মানে লঞ্চের ঘটনাটা বলি কি হয়েছে ওর সাথে। পরে ওরা খাবার মানে খাবার লাগবে, আর খাবার তো নাই। লঞ্চ তো মানে 8টা বাজে, এখন বাজে 5টা। খাওয়ান কই পাবো? এত সময় বসে গেলাম, তাহলে সারা রাতে বসে থাকাই লাগবে। নাই মনে করেন যে ফ্লোরের ভিতরে মানে ডেকের ভিতরে বসে থাকা লাগবে। ও তো কোনোদিন মানে লঞ্চের ওঠে নাই, ওদের তো ময়মনসিং বাড়িতে। ও বলতে আমার ভয় করতেছে। আমি বলি এই কথাটা আগে খেয়াল ছিল না? ভয় মানে কি? ভয় মানে কি তুমি কি বোঝো? তুমি যে এই যে কাজটা করলা, আমার যে ব্ল্যাকমেল করলা, ভয় মানে কি? বিপদে পড়ে যাবেন তো আপনি। ভয় মানে কি তুমি বোঝো? তুমি একটা মেয়ে, এখন যদি তোমার এই যে তুমি যে কান্নাকাটি করতেছো বা তুমি যদি কোনো অসুস্থ অজ্ঞান হয়ে যাও, তখন আমার অবস্থাটা কি? তুমি এই ভয়টা তোমার মনের মধ্যে ছিল না তখন? তুমি যে আমার এই মানে মানে এখনো সময় আছে, চলো ভাই, তখন না আমি বাসালাম না। আমি তখনও বুঝতে পারিনি ওর প্ল্যানটা কি, ও যে কি চাইতেছে আমি তখন বুঝতেছি না। এখন তো নিয়ে গেল, মানে বাড়িতে নিয়ে গেলাম, মানে খাবার দাবার যেমনি হোক আল্লাহ তাআলা জোগাড় করে দিচ্ছে। পরে বাড়িতে নিয়ে গেলাম। এখন তো বাড়িতে নিয়ে এখন কি পরিচয় দিতাম?
মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি কি পরিচয় দিই ওনারে, ট্রু। যে ওর যে আমি যে নিয়ে আসছি এখান থেকে, তো আব্বা মানে তখন তো মোবাইলটা তো বাসায়, আমি যে মোবাইল 11টার সময় বাসায়, আব্বা তো আমার কাকার কাছে, আমার বড় কাকার ছোট কাকার কাছে ফোন দিয়ে বলছে মামুন কি গেছে বাড়িতে? কয় না, ও তো আসে না এখনো। কয় ও যদি যায়, যদি মানে গাড়িতে বা লঞ্চে ওঠে, কালকে মানে সকালের মধ্যে ও বাড়িতে যাবে। ওরা হেরা তো বাড়িতে খবর পেয়ে গেছে, আমি তো নাই বাসায়। এখন ওর বাসায় ওরাও খোঁজাখুঁজি, আমরা খোঁজাখুঁজি, কই গেল দুইটা, একটা মেয়ে একটা ছেলে, কোথায় গেল? এখন তো খোঁজাখুঁজি। পরদিন সকালবেলা ওখান থেকে আমাদের ঘাট থেকে মানে বাসা যেতে আরো লাগবে 1 ঘন্টা। আচ্ছা, আমাদের শহর মানে সদরের ভিতরে বাড়িতে 1 ঘন্টা লাগবে হাঁটে যেতে। তখন তো ওইখান থেকে ক্লান্ত, নাই খাবার, একটা রুটি খাইছি, দুটো রুটি খাইছি, খাইয়া সারা রাত ওখান থেকে সকাল 10টা, ওখান থেকে সকাল পুরা 2 দিন না খাওয়া, ও না খাওয়া আমি না খাওয়া, দুইজনেই ক্লান্ত। হাঁটতে ওর স্কুলের ব্যাগ আছে, আমার তো 30 টাকা বিক্রি করছি। এখন ঢাকা শহরে তো বাঙালি দোকান আছে, আমাদের বরিশাল তো ওরকম নাই। বরিশাল তো আমাদের তো গ্রাম অঞ্চল, ওরকম নাই। এখন হাঁটতে তো পরান যায়, এখন কি করব? পরে নিয়ে গেলাম বাড়িতে, নিয়ে তো পরিচয় কি দেবো। পরে বলছি আমার খালাতো বোন। আচ্ছা, তারপর পরে আমার যে কাকা, সে আমার সব খালা দিয়েছে নে। পরে করে তোর কোন খালার পোলা, মানে মেয়ে? আমি বলি আমার ছোটো খালা। কয় ছোটো খালা তো একটা ছেলে আছে, মেয়ে নাই। তুই কোন নিয়ে আছে? তোর আব্বা তো ফোন দিয়েছে, তোর আজকে পিডাম, তোর আজকে গরুর গোয়ালে বান। ঠিক আছে, ওর সাথে মানে আমার সাথে রাব ব্যবহার করতেছে, কিন্তু ওর সাথে খুব ভালো আচরণ। কয় মা তুমি এভাবে যে আসলা, তুমি চেনো না বাড়িঘর, ওরে চেনো না, কিভাবে আসলা? কয় কাকা আমি কিছু জানি না, আমার মাথা ঠিক নাই। ওই কইয়া ও সেন্সলেস, অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, তারপর অজ্ঞান হওয়ার পরে তো ওরে ঠিক করলো, মানে খাবার দাবার দিয়ে ঠিক করলো। এখন আমার দাদি, আমার চাচি হেরা তো মানে পিঠা বানাইতেছে, মানে আমাদেরকে পাইয়া কয় কি ঠিক আছে আইয়ে যখন পরশুই, তখন থাক 2 দিন থাক, পরে যাইস, এখন পিঠা খা। পরে রাত্রে ওরে দিয়েই ও মানে এমনভাবে যাইয়া, ঠিক আছে, এমনভাবে কাজকাম করতেছে না আমার বউ, ও পিঠা বানাইতেছে সাথে সাথে, মানে বাবা পিঠা বানাইতেছে। তো আপনার ওরা জিজ্ঞেস করলো না যে বিয়ে শাদী হয়েছে কিনা বা কি অবস্থা? না বিয়ে শাদী না, ওখান থেকে আব্বা মানে ফোন দিয়ে কইয়ে দিছে যে ওরা 2জন যদি যায় তাহলে আমার ফোন দিবি। 2জন বলছে? হ্যাঁ, ও মেয়ের ব্যাপারটা জানতো আপনার বাবা? একই বাসায় থাকতাম না আমরা। ও, তার মানে কি বললাম যে আমরা একই, মানে না ঠিক আছে, জানার তার অন্য জিনিস, আরেকটা যেটা হচ্ছে খবর হয়ে গেছে যে না ঠিক আছে ভেগে গেছে, মানে একই বাসায় থাকতাম, মানে একই স্কুলে মানে পড়তাম, মানে একই লগে 2জন নাই। সেই জন্যই বলতেছি তো, বাবা মা, আমার বাবা মা তো খুব ঝগড়া, তোমার ছেলে আমার মেরে, আমার ছেলে তোমার মেরে, মানে এমন একটা অবস্থা, মামলা মোকদ্দমা হয়ে যাবে। আচ্ছা। পরে আমার নিয়ে গেছে, পরে তো ও পিঠা মিঠা বানাইতেছে, কাজ কাম করতেছে। আমি বলি যে তুমি এই কাজটা করলা, আমার এই বিপদে ভালাইয়া, এখন তুমি এমন ব্যবহার করতেছো, তুমি এবারের বউ। পরে বলে যে দেখো সব ঠিক হয়ে যাবে, দেখো। পরে আমার আব্বা তো আমার কাকারে ফোন দিয়ে কয় যত তাড়াতাড়ি সম্ভব অগ 2জনে নিয়ে আয় ঢাকা, তুই তোর দায়িত্বে নিয়ে আয়, যদি মামলা মোকদ্দমা ফাঁসতে না চাও নিয়ে আয়। এখন তো আমার দাদা তো আমারে ভয় দেখাইতেছে, এই যে কামটা করলি, তোর আব্বাই এত টাকা ঋণ, তার মধ্যে তুই যে এই কামটা করলি, আর যে এই মেয়ের আইয়ে পড়ছো ভাগ্যে, আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় ভাগ্যে কয়, ভাগ্যে আই পড়ছো। এখন যদি ওই বাপ মা যদি মামলা করে, কি ভাষা ফাঁসবি, তোর বাপেরও তো ধরবি, আমগোয় ধরবে, সবকিছু ধরবে, তুই যে এই কামটা করলি। আমি কই আমি তো বলতে পারতেছি না যে কি হয়েছে, মানে আমি কার কাছে বলতে পারতেছি না যে আমার কি হয়েছে। আমি আমার সবাই প্রশ্ন করে তুই কেন আসলি ওরা নিয়ে, আমি বলতে পারতেছি না যে কেন আসছি। আবার বলে তোর স্কুলের ব্যাগ কই, বই কই, ব্যাগ আছে বই কই। এখন আমি তো সত্যি কথা বলছি, আমি বই বিক্রি করেছি। পরে তো সিসি কয় তোর মতো পোলা, এই পোলা প্রয়োজন নাই, যে মারছে, তুই যে কাজ করলি, এখন তো বড় ধরনের বিপদে পড়ে যাবি, এখন তো ঢাকা তো যাওয়াই লাগবে নিয়ে। এখন আমি কই এই মুখ আমি ওই বাসায় যাবই না আর কোনোদিন, ওই বাসা ছাড়বে তারপর আমি যাম, ওই বাসা ছাড়িয়া পল্লবী ছাড়িয়া রূপনগরে যাবে তারপর আমি যাম, তার মানে আমি যাম না। পরে বলে কাম তো ঘটাইছো, এখন তো যাওয়াই লাগবে, যে কাম করছো
হে কাম তো বানাইছো, এখন তো তুই ভাসবি, আমাকেও ভাসাবি, আর মাইয়া তো অত গেছে। পরে কাকা বলে চল ঢাকা চল। এখন আমি যেহেতু সম্মতি হয়েছি, ও আবার এর মধ্যে কথা আছে, আমার আব্বা বলে এখান থেকে আমার তাবিজ করছে আমারে মানে নেওয়ার লইগিয়া, যে কই আছে, ঠিক আছে, কোন হুজুরের কাছে যাইয়া করছে, তাবিজ করছে। হ্যাঁ, এখন তাবিজ করছে মানে তারপরে কি আমার না যাওয়ার জন্য মন ছটপট করতেছে, যে আমি যাই, আমার ভুল হয়ে গেছে, আমি যাই, যেটুকু হয়েছে এটুকু মানে কোনো কিছুই না, ঠিক আছে, এখন থেকে আমি শুরু করতে পারি আবার, আমি যাই। এখন ও মানে করতেছে, মোড়ামুড়ি করতেছে, না আমি জানতাম না, আমি তো বাসায় যামই না, আমার গেলে তো মারিয়ে হেলাইবে, আর আমার ওই বাসায় মুখ আমি দেখাইতে পারবো না, লাগলে আমি আমার যেদিকে দুই চোখে ওদিকে আমি যেতাম মুখে। পরে আমি অনেক বুঝাইলাম, দেখো এরকম পাগলামি করো না, যাও তোমারে আমি বিয়ে করবো, যাও, তো তোমার মান সম্মান কি যাবে না, এই মানুষের কত বড় লোকের মানে কত পোলাপান কত করে, ঠিক আছে, আমরাও তো দেখছি আমাদের গ্রামে ভাইগে ঢাকা থেকে বিয়ে করে নিয়েছে একলা, তো কি হয়েছে, তা আমি তোমার এরকম ভাবে বিয়ে করবো, কত রকম রহরহ ঘটতেছে। পরে এরকম বুঝতে ও রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে যাবো। পরে নিয়ে আসলাম, পরে সদরঘাটের নামলাম, এই সদরঘাটে। সদরঘাট আসার পরে মানে সদরঘাট মানে এই লঞ্চের ভিতরে ভালো মিষ্টি কথা কইছে, কয় ঠিক আছে ঢাকা যাইয়া আমরা বিয়ে করে তুমি আমার যা খাওয়াবা তাই আমি খামো, কোনোদিনও তো মানে কষ্ট দেবো না, আর আমিও কোনোদিন কোনো কষ্টে তো তোমার রাখবো না, তুমি যা কামাই করবা তাই আমি খামো। আচ্ছা, আমি যে লেখাপড়া করছি আর আমার যে অবস্থা, ঠিক আছে, আমি তোমার লাগবে না কামাই আমি কি তোমার খাওয়ামো, আর এটা তো ভাববেই আমি পাইতেছি না। আর আমার আব্বা তো আমারে মানে বাড়িতে যা আছে আমার তেজুই করে দেবে এখন। পরে ঢাকা সেই পল্লবীতে এই পল্লবীতে বাসে করে নামলাম, এখন তো ওই নাই, মানে আমি আছি আর আমার কাকা আছে, ওই নাই। আচ্ছা, তারপর মানে ও পিছ থেকে দৌড় দিয়া এয়ারপোর্টের রোড দিকে গেছে উত্তরার দিকে, কেন মানে জানি না, দৌড় দিয়ে যাইতেছে দৌড় দিয়া। আমি বলি শোনো নাম ধরে বলছে, আসমা শোনো ডাক দিতেছে, সব মানুষ ভিড় হয়ে গেছে, কি হয়েছে ভাই, কি হয়েছে? আমি বলি ভাই কিছু হয় না, ও তো আমার এরকম ভাবে ও মানে মাথার সমস্যা আছে। পরে বলে যে মাথার সমস্যার লোক এরকম ছাড়ছেন কে? পরে ওর তো আমার কাকা তো গায়ে হাত তুলতে পারে না, আর মানে বকা দিচ্ছে এরকম ভাবে যে কাজ কাম করতেছে, এক কাম তো বানাইছো আর এক কাম বানাই চাইতেছো। পরে তো আইবি না, বাসায় তো যাইবি না। আমার আব্বা রুম ছাড়িয়ে দিচ্ছে, মানে রুম ছাড়তেও তার সময় লাগে ঢাকা শহরে, মানে বাসা ছাড়লে 30 তারিখে মানে 1 তারিখে বলে পরের মাসে 1 তারিখে যাইতে হয়। রুম তো ছাড়ছে, এরা তো যাইবে, আমরা তো এসে পড়ছি। এখন আসছি ঢাকায়, বাসায় গেছে, এখন ওরে তো বাসায় নিয়ে সেই মায়ের আর মা বোন। আপনি গেছিলেন সাথে? হ্যাঁ, আমি তো গেছি। আমার জানি মানে কেমন একটা মনোবল আছে যে কিছু যা হবে সামনাসামনি, যে আমি তো পুরুষ, আমি তো আর কোনো মানে ওর তো শুয়েও দেখি নাই, আর ও জীবনে আমার মিথ্যে কথা বলতেও পারবে না। ও আমার এই সাহসটা দিয়েই দিছে যে তুমি যদিও কোনো সমস্যা হয় মামলা মোকদ্দমা, আমি তোমার এ পাশে আছি, তো তাও তুমি আমার নিয়ে চলো, আমি আর ওই মুখ দেখাম না মানুষের সামনে। পরে ওরে বাসায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার আব্বা তো আমারে, আব্বা নাই বাসায়, মা আছে, যাই দিয়ে মা ভাত পাক করছে, ভাত খাইলাম আগে পেট ভরে, ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে আমার মা মানে ধরে এত কান্না কানছে যে তুই কে এই কাজ করলি? আপনার মা? হ্যাঁ, যে তোরে কি এর জন্যই কি তোরে এত বড় করলাম? তোর তো ভাবা উচিত ছিল যে আমরা যে লেভেলেই লোক হই না কেন, মানে আমার মা একটু ছিল, বুঝছেন, আমার মা একটু জ্ঞানী ছিল, আমার বাবার সাথে আমরা যে লেভেলেই লোক ছিলাম, আমাদের একটা মান সম্মান আছে। তুই যে এই মেয়েরে মানে যে মেয়েই হোক, তোর বয়সী হোক বা যে মেয়ে, তুই যে মেরে নিয়ে গেলি, এখন তুই যদি কিছু নাও করস বা নাও হয়, তাও তো ওরা একটা মামলা দিয়ে দিতে পারবে তোরে। মামলা না, দেখ মান সম্মান, এই যে একটা অবস্থা হট্টগোল পুরা মহল্লার ভিতরে একটা মানে আমাদের এলাকায় কি হয়েছে, মানে আপনি মানে কিছু হইলি মানে সে করে মানে ডাক দেয়, মানে একটা মানে পঞ্চায়েত আছে, আচ্ছা সালিশ, মানে সালিশ, তুই মেরে নিয়ে গেলি কেন, তোর হবে মান সম্মানের জায়গা, তোর আব্বার ডাক, মানে তো সবাই ডাকে একটা বিচার মানে বিভিন্ন কিছু, মানে না জানলেও মাইক মেরে সবাই জানাই দেয়। আচ্ছা,
পরে তো গেলাম, এখন যেই আমি তো মানে বাসার মধ্যে যাওয়ার পরে রুমে টিভি দেখতেছি, মানে সিরিয়াল দেখতেছে, ওরা তো মায়ের যেই মায়ের, ও তো মায়ের খেইয়া শেষ। মানে আমার আব্বা তো মানে সন্ধ্যার সময় আইসেই মানে মারতে তো পারে না, এক চোট মানে গালাগালি যা আছে আর ভিতরে সব কইছে। করার পরে একটু শান্ত হয়েছে, শান্ত হইয়া বলতেছে যে মানে কি করা যায় এখন, মানে 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 সালিশ ডাকছে, মানে আমাদের মহল্লার যারা আছে মানে স্থানীয় ঢাকার আমাদের দুয়ারিপাড়া আবার মোল্লা মানে স্থানীয় প্রভাবশালী এরা ডাকছে যে আপনার ছেলে যে এরকম কাজটা করলো এটা তো ঠিক না, এখন তো ওই মেয়ের বিয়ে করতে হবে, বিয়ে না করার উপায় নাই, এখন বিয়ে করতে হবে, নাইলে ওই মেয়েরে সম্পূর্ণ খরচ দিতে হবে। যতদিন পর্যন্ত মেয়ের পড়াশোনা না করে মানে আর মা পড়াশোনা করাবে, এই খরচ সব আপনি মানে ছেলে বহন করতে হবে, না হলে আপনাদের কোনো সান নাই, নাহলে আমরা কিন্তু কেস মামলা যা করা দরকার আমরা করবো। পরে আমার আব্বা তো আমি তো তখন বুঝি, কিন্তু বুঝ হইয়া মানে এরকম একটা অজ্ঞান কাছে আব্বা তো বকাতেছি, পরে আমার বলে যে এরকম ওরা কয়, এখন আমি কি করবো এখন ওরা বলতেছে যে যদি ওরে হয়তো বিয়ে করতে হবে, নয়তো বা সম্পূর্ণ বহন করতে হবে, তাতে বিয়ে করার এই মতোই ওর বহন দিয়ে করলাম, আর যে লেখাপড়া ছাড়তে তার বিয়ে করলে সমস্যা কি? আব্বা বলতেছে এটা যে তুই এখন কি করবি, তুই এখন খাওয়াইতে পারবি? ওরে আমি কিন্তু খাওয়াইতে পারবো না এই বউ, আমি কিন্তু এই বউর বহন আমি করতে পারবো না, তুই যদি পারস তাহলে তুই আলাদা হয়ে তুই কর। মানে আব্বা আমার এই ভয়টা থাকে যে আমি যেন বিয়ে না করি আর কি। পরে আমি তো প্রথমে এই কথা শুনে আমার ভয় লেগে গেছে, কি রে আমার 5 টাকা জোগাড় করার ক্ষমতা নাই, আমি যদি বিয়ে করি এখন আমার কি অবস্থা হবে। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে আব্বারে বললাম তুমি যা ভালো মনে করো তাই করো। পরে ওর বাবা মা বললো যে মানে ওর মা থাকে, ওর মা আর ওর 2 বোন আর ও থাকে, আর ওর মা থাকে ঢাকায়, আর ওর আব্বা থাকে বাড়িতে, সে মানে চাষবাস করে এরকম। পরে ওর মা বললো, ওর মা মানে ওর মা আছে, খালা আছে, ওর ভাইরা আছে, ওর বড় 2টি মানে ভাই আছে, খালাতো ভাই, তারা বললো কি দেখেন আঙ্কেল আপনার ছেলে তো এই ভুলটা করে ফেলেছে, এখন আমাদের তো বোন আছে, এরকমের ভুল তো 2 জনই করছে। মানে ওরা তো সমাজ মানে এমন মানে ওরা খুব মানে ভদ্র ফ্যামিলির লোক। আচ্ছা। ওরা আমাদের মতো অশিক্ষিত না, ওরা খুব ভদ্র ফ্যামিলি, কিন্তু ওরা বললো যে এখন দেখেন আমাদের বোনরে আমরা বাড়িতে পাঠাই দিই। আচ্ছা। এরকম মানুষ যা গেছে বিয়ে শাদীর পর, মানে ওরা চায় না যে বরিশাল দিতে, ওদের বাড়ি হচ্ছে মানে নেত্রকোনায়, আর আমার বাড়ি বরিশালে, ওরা চায় না যে মানে ওদের বোন বা ওদের মেয়ে বরিশালে যাক। আচ্ছা। ওরা বলতেছে যে না এই বিয়ে জীবনে মানতে পারি না, যা ভুল হয়েছে। ছেলে কিছুই করে না। হ্যাঁ, ছেলে তো করেই না, তার ওদের মধ্যে কুসংস্কার এটাই যে মানে বরিশাল দিব না। ঠিক আছে, এই আমাদের বোন বরিশাল দেবো না, কারণ বছরে একদিন বরিশাল যাওয়া পড়বে না, বা কোনো সমস্যা হলে যাওয়া যাবে না, আমি বরিশাল দেবো না, মানে ওরা কইতেছে এইটা। পরে আমার আব্বা বলতেছে না, এখন আব্বারে বলতেছে আপনি আমার ভুল হয়েছে, এখন আপনি মানে 6,000 টাকা দেন, মানে ওরে 6,000 মানে ওই মেয়ে এই যে আর কি মানে মানে সমাধান করতে আছে মানে এই বিচার, বলে যে আপনি 6,000 টাকা দেন, আমরা মেয়েকে মানে বাড়িতে পাঠাই দিই, ওর বাড়িতে আপনার ছেলে আপনার মতো ওর মতো থাকবো, যাই সে তাই করুক, আর মেয়েরে বাড়িতে পাঠাই দিই, 2 জনে 2 জায়গায় থাক, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার আব্বা আর আমার কাকা উঠেই বললো কি যে না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, ওই মেয়ে মানে ওই মেয়েরই আমার ছেলের জন্য আনবো, তাতে যা হওয়ার হইবে, ছেলে আমার যা করছে তাই রাইট করছে, আমি ওই মেয়েরে আনবো, দেই আমার জীবনে কি আছে, আমার ছেলের জীবনে কি আছে দেই, আমি মান সম্মান যা তো গেছে, বাড়িও গেছে, এই হয়ে গেছে, ঠিক আছে, তাও যদি এই মাইয়েতি নেই তাহলে বাড়ি যেয়ে মুখ দিয়ে পারবো না এই মাইয়ের বিয়ে করছে, নাইলে মনে করবে আমার পোলা মনে হয় খারাপ। পরে আব্বা তো বললো এই কথা, পরে ওর মা তো প্রথমে ওরা রাজি না, পরে ওই মেয়ের কাছে ওই মেয়ে আবার মানে ওর সাথে আমার মানে 2 দিন কোনো দেখা নাই, ওরা তো ঘরের মধ্যে আটকে রাখছে। হঠাৎ করে একদিন মানে সকালবেলা ও আসলো, মানে আমি আবার স্মোকিং শুরু করলাম, মানে এই আস্তে আস্তে যাইতেছি। পরে আমার মানে আসতেছে আমার যে ও বললো যে তুমি বলে আমার বলে বাড়িতে পাঠাই দেবে, আমার বিয়ে না করবা না, বিয়ে করবা না বলে। আমি বলি যে
আমি তো না করি না, তো তোমার ভাই তোমার মা তোমার বোন তো না করছে, আমি আমি তো কিছু বলি নাই। কয় বিয়ে যদি না করো আমি কিন্তু বিষ মানে গলা দিয়ে দেব, না তো আমি বিষ খাম। আচ্ছা। পরে কয় আমারই বিয়ে করতে হবে, তুমি অন্য কোনো মেয়েরে বিয়ে করতে পারবে না। আমি বলে আমার মধ্যে কি আছে, তুমি আমার বিয়ে করছো, কি আমার কি পাইছে, আমার ছেড়ে দাও। আমি তোমার মানে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এরকম ভালোবাসা চাই না, আমি এখন বিয়ে করতে চাই না, আমি পরে বিয়ে করব, তুমি আমার জন্য 2 বছর অপেক্ষা করো আরো। পরে বলে না আমার বিয়ে করতে হবে এখনই। পরে তো যাই হোক বিয়ে মানে আয়োজন করলো, সবাই রাজি হইলো, বিয়ের আয়োজন করলো। এখন ওর বয়সটা কম, আমার বয়সটা যা আছে ওর বয়স কম। এখন মনে করেন যে আমাদের স্থানীয় মানে কাজই বিয়ে করাইবে না, কয় মেয়ের বয়স কম হবে না, ছেলের বয়স ঠিক আছে কিন্তু মেয়ের বয়স কম, বিয়ে হবে না। পরে আমার আব্বা বলো যে বিয়ে হওয়াই লাগবে, বয়স কম আর বুঝি না, বিয়ে হওয়া লাগবে, কত টাকা লাগবে কোন? পরে বলে টাকা লাগবে 6,000। ওই 6,000 ওরে দেয় কিন্তু ওরা দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বলতেছে যে 6,000 লাগলে 6,000 লাগুক, তারপরে বিয়ে হওয়া চাই। পরে তো কাজী মাজি রাজি করলো, হুজুরের বিয়ে করলো গায়ে দিয়া, এই মসজিদের ইমাম দিয়া, মসজিদের যে ইমাম তারা দিয়ে বিয়ে করাইলো, কিন্তু কাজী আনে নাই, যদি আবার কাজী করে ঝামেলা করে। হ্যাঁ, পরে বিয়ে করাইলো। এখন ওই কাজী বলো যে যা করা করে মানে আমি করব, কোর্ট ম্যারেজ, আপনারা খালি সই করে দেন, আমার সই নিলো, আমার যা করা করলো, বিয়ে হয়ে গেল। এখন তো সংসার জীবন শুরু। এখন মানে ওরও পড়াশোনা বাদ, আমারও পড়াশোনা বাদ, এখন কাজ কাম। এখন ও তো সংসারে মানে থাকতেছে, এখন একসাথেই থাকতেছি। এখন ও বললো কি আমি তো মানে আমি তো মনে করেন যে মানে পেপারের জবটা করতেছি, মানে কাজটা করতেছি, হ্যাঁ হকারিটা করতে, তাতে আমার হয় না। আর 800 টাকা কি হয় এটা মানুষের, আমার পকেট খরচ 800 টাকা, তাও হয় না। আচ্ছা, পরে আমার একজন অফার দিলো যে একটা গার্মেন্টসে চাকরি করবি সোয়েটারে। আমি বললাম সোয়েটারে কি চাকরি? কয় কি সোয়েটারে ওই যে কাজ নেওয়া না করে, মানে গাড়িতে করে নেওয়া, তুই হেল্পারি করবি। আচ্ছা, পরে আমি বলি আচ্ছা ঠিক আছে আমি হেল্পারি করবো, আমি কিন্তু কোনো মাল বহন করতে পারবো না। কয় না মাল বহন, তুই খালি যাবি সাথে, তুই খালি দেখাশোনা করবি, কয় পিস মাল নামে ওঠে। আমি আচ্ছা ঠিক আছে, তবে বেতন 3,000 টাকা। আমি বলি 3,000 টাকা আমার কি হবে? আমার 3,000 টাকা হবে না, আমার বেতন দেখা লাগবে 6,000 টাকা। 6,000 টাকা চাকরি পাবি না। পরে দেখলাম যে না 3,000 টাকাই করা লাগে। ওকে, পরে আব্বা বললো যে থাক 3,000 টাকাই করতে থাক, তোর খাওয়াটা মানে খাওয়ান কষ্টটা চললেই হয়। ঠিক আছে, পরে আমি দেখতেছি, পরে 3,000 টাকা করতেছি। আর ও মাঝখান দিয়ে বলে কি যে তুমি তো একটা কাজ করতেছো, আমি গার্মেন্টসে চাকরি করি। আমি লেখাপড়া তো হলোই না, আমি গার্মেন্টস চাকরি। পরে ও হেল্পারিতে ঢুকলো এই মিরপুরে, মানে গার্মেন্টসে ঢোকার পরে ওর বেতন ছিল 1,600 টাকা বেতন ধরছে ওর। মানে দুইজনের মিলাইয়া প্রায় মানে আমার মায়ের সাথে ঝগড়া শুরু করলো। আচ্ছা, আপনি তখন মায়ের পক্ষ নিয়েছেন? হ্যাঁ, আমার মা বাবার সাথে, যে আমার মা বাবার সাথে আমি মরলেও আমার মা বাবা ছাড়বো না। এটা আপনার কথা? আমার কথা, যে আমি হয়তো মারাও যাই তারপর আমার মা বাবা ছাড়বো না। পরে ও আমার মার সাথে খালি ঝগড়া কয়, তোমার আমি ঘরে আসলেই বলে তোমার মা এরকম করে। আমি বলি মা এরকম কই, মানে থা লাগবে, ঠিক আছে তুমি যখন মা হবা তো মানে তুমি ওরকম করবে। পরে ও মানে বিভিন্ন রকমের কথা আমারে বলে, মানে বলতে এক পর্যায়ে দেখতেছি যে ঝগড়ার মতো হয়ে গেছে গা। ঠিক আছে, একসময় চিরুনি নিয়া মানে এ মাথা আসলে চিরুনি কই, কারণ চিরুনি পায় না। আমার মা মারি জিজ্ঞাসা, মা চিরুনি কই? মা কই দেখো, কই এরকম আমরা থাকেন না, ঘরে থাকেন না, আপনি ঘরে আসেন, আপনি কি করেন? আমার মায়ের পরে একদিন তো মানে গায়ে হাত তুললাম। আমি আমার মায়ের সাথে খারাপ ভাবে, আমি এত বছর খারাপ ভাবে করিনি। পরে এই যে পাইলো সুযোগ, এখন ও তো ওর মা বলতেছে থাকা লাগবে না, চলে আয়। একটা মারছি, থাবর মারছি, ওই থাবরটাই আর মানে সূত্রপাত এই। পরে আর মার কাছে মানে ঘর তো আবার মানে এক বাসায় না তো, এখন আবার রুম চেঞ্জ করছে তো, মানে এক প্লট পরে আর কি। আর মার কাছে গিয়ে মানে সারাদিন ওই বাসায় ওখানেই থাকে, মানে ঘরে তো কাজ করবেই না, রান্না বান্না তো নাই। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠবে, আর উঠেই মানে সাহেবজাদের মতো ঘুম থেকে উঠে মানে সকালবেলা যাইবে অফিসে, যাইয়ে রাইতে 8টা-9টা বাজে আসবে, আইয়ে খাইলে ঘুম। আমার মা সব কাজ করে। আমার বোনটা তখন ছোট, ও স্কুলে পড়ে, ও করে কিন্তু ও করে না। ও যাইবে অফিসে, যাইয়ে কাজ করবে। আমি বেতনটা কাকে দিত? হ্যাঁ, বেতনটা ও এর মধ্যে কথা আছে, মানে বেতনের অর্ধেক টাকা ওদিকে
মানে দিত তো, আর মায়ের মানে মায়ের কাছে 1600 টাকা মানে সর্বমোট পাইতো মানে 2200 টাকা 2300 টাকা, মানে কোনো মানে 2500 টাকা, অর্ধেক টাকা দিত ওদিকেই। বলতো কি ওভার টাইম হয় নাই বা আমি খরচ করছি, আমার জামা কাপড় লাগবে। একটা মেয়ের কি মানে কি লাগে জানো না? মানে আমাদের মানে পড়িলে কয় বিয়ে করছো, বোর দায়িত্ব নিতে হতে পারো না, তোমার চাকরি করবো কি লিগা? তোমার চাকরি করবো, তুমি আমার খাওয়াতে পারবে না, বিয়ে করছো কি লিগা? একটা মেয়ের মানে দায়িত্ব নেই, একটা মেয়ের মানে দায়িত্ব কি বোঝো? আমারে বলতেছে, আমার তো মাথা গরম। আমি কি রে, ভুল করলি তুই, সব করলি তুই, নাম দেশ আমার। এখন বলতেছে যে বিয়ে করছো, বোর দায়িত্ব নিতে পারো না, হ্যাঁ তুমি এরকম করো কেন? তুই তো আমার মানে খারাপ ব্যবহার শুরু করছে আমার সাথে, তুই তো আমার ব্যবহার শুরু করছে। আমি যদি আর মানে বলি যে তুই এরকম করছ কি লিগা, ও করে কি মানে নিজের মাথা নিজে দিয়ে মারে, বাস দিয়ে মারে। তুই যদি আমার জীবন থেকে না যাস তাহলে আমি কিন্তু নিজের মাথা দিয়ে ই করলাম। তারপর পরে তো ওর মার কাছে গেল, ওর মার কাছে যে বলতো যে আমার মারছে, আজকে না মারলেও কয় মারছে। ওর মা তো আইয়া সেই মানে ভেলা শুরু করতো, আমার মেরে আনিয়া এরকম ভাবে করিয়া এরকম ভাগাই নিয়ে এরকম বিয়ে করে এরকম ভাসাইয়া এখন আমার মেরে অত্যাচার, হ্যাঁ অত্যাচার কয়। মানে আমি যে আমার আব্বা কয় শোনেন বেআইন করতো যে এরকম ভাবে অত্যাচার অর্থ কি বুঝেন? একটা মেয়ের উপরে অত্যাচার অর্থ কি বুঝেন? কয় কি অত্যাচার মানে কি? আপনারা তো ভালো ফ্যামিলি লোক, অত্যাচার মানে কি? একটা মেয়ের মারা ধরা, খাবার না দেওয়া, ঘরের মধ্যে আটকাই রাখা, এরাই অত্যাচার। আপনার মেয়ে তো অনায়াসে ঘুরতে আছে, দীপ্তি খাইতেছে, ঠিক আছে, ওরা আবার অত্যাচার কি? পরে বলতেছে যে পরে মানে মীমাংসা করে দিয়ে গেল, কয় থাক বাসা থাক, পরে ঝামেলা হলে আমরা আসি। আচ্ছা, পরে আবার শুরু করার পরে এক পর্যায়ে দেখি কি মানে জামা কাপড় নিয়া, আমি তো রাত্রে শুয়ে রয়েছি, কাছ থেকে আইসি, রাত্রে জামা কাপড় ব্যাগ ভরতেছে, ব্যাগ ভরিয়া কয় তোর সংসারে আমি থাকবো না, তোর বাতার খামো না, তোর মানে তোর কপালে লাথি। এই কথা কইয়া বাইরে এই বসে আমার মায়ের সামনে দিয়ে, আমার মা চাই রয়েছে, কি হইলো তোর সাথে ঝগড়া না কিছু না, হঠাৎ করে কি হইলো? পরে তো গেছে বাসায় যাওয়ার পরে এখন তো আমি গেলাম, ঠিক আছে। ওর বোন কয় তুই কে? আমি বললাম আমি কে মানে আমি ওর স্বামী। কয় কি তোরে আমরা চিনি না। ওর বোন ছোট না বড়? ওর বোন বড়, 2 বোন বড়, ও ছোট, কিন্তু বোনদের বিয়ে হয় নাই। আচ্ছা, তারপর তোরা চিনি না? তারপর মানে তোরা চিনি না, তুই কে? আমি তো আমি কি উত্তরটা কে দেবো আমার জানা নাই। আমি তো পরে ও বললো যে তোর সংসারে আমি মানে করবো না, তুই জাগা। পরে আমি তো আসলাম, তখনও কিন্তু বাচ্চাটা হয় নাই। পরে ওর একটা ভাই ছিল, আর ভাই আসলো, আর বাপ আসলো, ভাই আসলে মিলমিশ করে দিয়ে গেল, কয় মানে পরবর্তী সময় এরকম ঝামেলা আমরা মিট করতে পারবো না, তোরা সংসার তোরা বোঝ, তোকে বিয়ে দিচ্ছে আমরা, কিন্তু তোকে ডিসিশন তোকে। পরে তো ওরা বিয়ের সাথে গেলাম, একটা আমার মানে প্রেগনেন্ট, তো মানে তখন আমার চাকরি নাই, আমার চাকরিটা গেল মানে ওর সাথে ঝগড়া করার কারণে আমার মানে অফিস যাওয়া হয় না, চাকরিটা আমার গেছে। পরে কি করবো, ওরা আমি রাজের মানে সহকারী হিসেবে কাজ শুরু করলাম। আচ্ছা, পরে কাজ করতেছি, ও তো প্রেগনেন্ট, মানে এই মানে প্রেগনেন্ট 3 মাস। মানে ডাক্তার বললো যে মানে অজ্ঞান হয়ে গেল। পরে ডাক্তার বললো মানে 3 মাস প্রেগনেন্ট, আমার স্ত্রী আর কি করেন, এই বাচ্চাকে রাখবেন? আমি বলি আমার বাচ্চা আমি মানে কোনোদিনও ভালাম না, ঠিক আছে। আমার মা বাবা যেরকমের আমার কাছে প্রিয়, আমার বাচ্চা আমার কাছে প্রিয়। পরে তো করলো, বাচ্চা নিয়ে নিল, খুব খুশি হয়েছে না, মানে বাচ্চা হয়েছে, খুব খুশি। এখন আবার রূপ চেঞ্জ, মানে বাচ্চাটা হয়েছে রূপ চেঞ্জ, এখন খুব ভালো ব্যবহার। এখন বলে কি আমার আব্বার বাড়িতে আমি যাম, মানে ওই বাসায় যাবো, মানে ও মাঝখানে কি ওর আব্বা মা আবার গাজীপুরে গেছে গা। আচ্ছা, মানে রুম সব ক্লিয়ার করে ওরা মানে 2-1 মাসের মধ্যে গাজীপুরে যাইয়া করছে, ওরা থাকতেছে ওই জায়গা, মানে গাজীপুরে থাকতেছে। এখন আমাকে বললো কি, ওর মা ফোন দিয়ে বলে তুমি ওরে গাজীপুরে পাঠাই দাও, আমার কাছে থাকুক, এখন তো প্রায় মানে 5-6 মাস হয়ে গেছে, এখন আমার কাছে থাকাটাই ভালো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আরে নিয়ে আসি। পরে ওরা নিয়ে গেলাম, মানে গাড়িতে করে সিএনজিতে করে নিয়ে মানে দিয়ে আসলাম। দিয়ে এসে ও বললো যে ঠিক আছে তুমি প্রতি সপ্তাহে আসবা। আমি প্রতি শুক্রবার যাইতাম, প্রতি শুক্রবার যাই মানে দেখে আসতাম। পরে বাচ্চাটা হইলো, বাচ্চাটা হওয়ার পরে এখন আর আসবে না, বাচ্চা হওয়ার পরে আসবে না, না
বলে কি তুমি আসো, ঠিক আছে, মানে তোমার আব্বা মার কাছে আমি যাবো না, তুমি আমার আব্বা মার কাছে আসবা। আচ্ছা, তারপর ও বলতেছে যে এখন আমার ক্ষমতা, এখন তোমার তোমার ক্ষমতা, তো এবার মানে তুমি যদি তোমার সন্তানের ভালোবাসা থাও তাহলে তো আমার কাছে আসতেই হবে, ঠিক আছে। পরে আমি কই যে আমার সন্তান প্রিয়, আমার বাবা মা প্রিয়, কিন্তু আমার বাবা মা আমি সাথে পারবো না, তুমি আসো, ভালো ব্যবহার করতেছি ওর সাথে, তুই আস, মানে তুই আসো, কয় তুই যা, আমি যাবো না, যদি তুই আসতে পারোস আমার বাপ মার কাছে থাকতে পারোস তাহলে আসবি, না নাহলে কোনদিন আসবি না। পরে তো আমি কয়েকদিন গেলাম, যেতে আর মা বললো কি, হঠাৎ করে মা বললো কি ঠিক আছে যা, সমস্যা নাই, তুই যা। তখন আবার ঈদ ছিল, সেপ্টেম্বর মাসে ঈদ ছিল 2000 কত সালে সে বলবো 2000 আপনার 13 না কত সালে, 12 সালে, হ্যাঁ এরকম 12, 13, 14 এরকমের মানে ঈদ, 12, 13 না, যাই হোক কোনো সমস্যা নেই, ঈদ ছিল, এরকম 12 সালে এরকম সেপ্টেম্বর মাসে ঈদ ছিল, রমজানের ঈদ, মানে ঈদের সময় আব্বা বলে কি যে ওরে নিয়ে আস, ঠিক আছে, ও যে না আসে তারপর ওরে নিয়ে ও একটু বেড়াই যাক। আচ্ছা, পরে ওরা বললাম যে আমার আব্বা বলছে যে আমার আব্বার আবার মানে আব্বার প্রতি একটু টান ছিল, আমার আব্বারে খুব শ্রদ্ধা করতো, মার সাথে যা আব্বার সাথে খুব ভালো হয়, কি আব্বা যখন বলছে তখন যাম। পরে আমার আব্বা বলো যে নিয়ে আয়, পরে নিয়ে আসলাম, এখন তো ঘরে থাকবে না, পরে বলো যে আমি রাতে থাকবো না, ওই দিন মানে দিনে যাবো দিনই আইব, রাতে থাকবো না। আমি বলি না রাতে থাকা লাগবে। পরে তো রাত্রে করছে কি, ওই নিয়ে গেলাম, নিয়ে আমি একটু বাইরে গেলাম, বাসায় করলো কি আইসা বসলো, 1 ঘন্টা পর আইয়ে দেখো নাই। আচ্ছা, নাই 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 কোনো জায়গায় নাই। পরে ফোন দিলাম আর মার কাছে আর বোনের কাছে যে আসমা কি গেছে, মানে কয় কি না ও তো আসেন, মানে তখন তো ফোন দিছি, মানে ও তো যাই তো সময় লাগবে, ও তো যায় তাহলে ওরে ভালোভাবে রাখেন, ও তো গেছে রাগ করে গেছে, ঠিক আছে, আমার 1 মাসের বাচ্চা এসে 2 মাসের বাচ্চা এরকম ভাবে নিয়ে গেল ওই। পরে বললো যে ঠিক আছে আসলে আরে বুঝাই কমনে। পরে গেছে, যাওয়ার পরে তো ও পরে যাই হোক ও আসবে না, ও আমার সংসার আর করবে না, আমার সাথে সংসার করবে না, ক্লোজ। এখন আমাকে অপমান, কি অপমান, মানে ওর সাথে মানে একটা ছেলের সাথে সমাজ সম্পর্ক আছিল আর ওই ছেলে ওই ছেলে ওকে বলছে, মানে পরবর্তী সময়ে জানলাম ওই ছেলে বলছে তুমি আর ছাড়ি দাও, মানে বাচ্চা পেটে, তারপর বলছে হোক, তারপরও তোমারে আমি বিয়ে করব। আচ্ছা, ওই মানে যে সন্তান আছে ওই সন্তান নিয়েই তোমার বিয়ে করব, তারপর তুমি আসো। পরবর্তী সময় জানলাম একজন লোক আমার বলছে, ও আর আসে না, আমারে অপমান করে পাঠাই দিছে, তারপর যে তুই জায়গা তোর ঝাড়ু দিয়ে পিড়ে মাইলে, তুই যদি থাকোস তোর ঝাড়ু তোর। এটা কত সালের গল্প? এটা 2012 মানে 13 মানে 12 সালের, মানে 12-13। আচ্ছা, তারপর আপনার জানি নাই? হ্যাঁ, তারপর আর জান নাই আপনি এই ঝাড়ুতে পেটানোর গল্প পরে আপনার জানি নাই? আমার তো জ্বর ছিল, পরে আমি আসছি, মানে আমি আসার পরে আমার অনেক জ্বরের আমি ওই করতে পারি না, ঈদের সময় সবাই ঘরে, আমি করতে পারি না জ্বর। পরে আমার মা তো আমার ওষুধ খাওয়াই ভালো করলো, কয় দেখছো বউ আমি দেখে না মাই দেখে, এই বউ বললো গিয়া এরকম করছো, আমাকে সারি গেছে, আমি আলাদা থাকতি তো কী অবস্থা হইতো। পরে মা ভালো করলো, পরে আমি আবার গেছি, যাওয়ার পরে এখন তো আরও খারাপ ব্যবহার, যদি আসোস এমন মামলায় দিমু কোনোদিনও জেলে ছাড়াই পাবি না, ছাড়া পাবি না, আমার পয়ে দিছে। আমি আবার নিয়ত করে গেছি যদি হয় তাহলে আমি ওর লাগেই থাকবো, আমি এই নিয়ত করে গেছি। আমার তখনকার সময় আইডি কার্ড তো নাই, তখনকার সময় মানে আমি যা চাকরি করার জন্য যা লাগে সব নিয়ে গেছি, যে চাকরিতে আমার প্রয়োজন হইতে পারে, যে আব্বা আমার যদি চাই, আমার মনের মধ্যে এত ক্ষোভ যে যারে ভালোবাসলাম হে আমার ছাড়িয়ে যেতেছে গা, দেহি কি মানে জীবনে কি আছে। পরে আমি গেছি, আমার জন্মদিনের কাগজ, পরে আমার যা লাগে ছবি সব নিয়ে গেছি, চাকরিতে আমার লাগবে, এটি অলরেডি সংসার করলে লাগবে, ঠিক আছে। যদি ভাই মানে আমার তো বিয়ে করা বউ, একটা মেয়েরা যদি আমি নিয়ে যেতে পারি আমার বাড়িতে বিয়ে ছাড়া, তাহলে আমার বিয়ে করা বউ যদি বুঝাই আনতে পারি তাহলে তো আমার লাগেই ভালো। আমি এই নিয়ত করে গেছি। যাওয়ার পরে তো আর বাইরে আমার ধরিয়া মানে অপমান করিয়া মাইরে ধরে ফাড়াই দিছে, মানে ধাক্কা মাইরে ফাড়াই দিছে, তুই যদি কোনোদিন আস তোরে কিন্তু মহল্লার মধ্যে মানে কোবামু, এই মহল্লার মধ্যে আইলে কোনোদিন। পরে তো আইয়ে আমি আব্বার কাছ থেকে 500 টাকা নিয়ে গেছে, মিথ্যা কথা কইয়া, আমার 500 টাকা দাও আমি আইতেছি এক জায়গায় ঘুরিয়া। আব্বাকে দেখিস ওদিকে যাবছো না, আমার আব্বা কিন্তু মন ঘুরাই দিতেছে ওদিকে যাবি না, ওই মাইয়া হাত দিয়ে যাবে হারা,
যেদিনকে হাইদা দিয়ে যাবে ওদিনকে ওর লাগে সম্পর্ক হইবে, এছাড়া ওর লাগে সম্পর্ক হইবে না। হাইদা কোনো আসবি না। আর আপনি উল্টো সেদে গিয়েছেন ওখানে, হ্যাঁ, আর উল্টো আপনি গেছেন ওখানে। আমি গেছি যেই ওরা আনতে পারি কিনা। পরে যাওয়ার পরে ও তো অপমান করে বাইরে দিল। আব্বার কাছে আইয়ে বললাম, আব্বাকে কই গেছিলি? আমি বললাম, আমি মানে সত্যি কথাই বলছি যে আমি গেছি ওর সাথে দেখা করতে। আব্বা তো আমার সেবা কাজ। পরে আমি আব্বারে বললাম যে এই ভুলটা কে, মানে আমি তো ভুল করছি, ছোট মানুষ, তুমি আমার বিয়ে করাই লেখা, যে এরকম মীমাংসা যদি করতা তাহলে এরকম হইতো। এখন আব্বা কয়, দেখ ভুল তো হয়েছি, যে বলতে ভুল হয় তা তুই থাকতে থাক, ওর মতো থাকতে থাক, তোর মতো থাকতে থাক, ঠিক আছে? 1 বছর দেখি, ঠিক আছে? আর 1 মাস দেখ, 1 মাস দেখ, মানে আমি জীবনে মানে ওরে ছাড়া, ওরা 2 বছর সংসার করছি ওরে নিয়ে, ঠিক আছে? ওরে ছাড়া একদিন আমি ঘুমাই নাই, কিন্তু এখন ঘুমাইতে ইচ্ছেছে ওরে ছাড়া। একদিন ঘুমাই নাই, প্রেগনেন্ট থাকা অবস্থায় আলাদা, কিন্তু ঝগড়া করিয়া, ঠিক আছে, একদিনও ঘুমাই নাই ওরে ছাড়া। কিন্তু একলা থাকতে খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট। পরে 2013 সালে মানে ডিভোর্স তো হয় নাই, মানে ডিভোর্স হয় নাই, কোনো কিছু হয় নাই। আত্মীয় স্বজনের কাছে যোগাযোগ এই করলাম যে ও কি, মানে কি অবস্থায় আছে, মানে ওর খোঁজ খবর আমি নিছি সবসময় মোবাইলে, মানে ওর সাথে নিতে পারি এই ওর আত্মীয় স্বজনের কাছে কিরকম আছে, কয় ওর তো বিয়ে হয়ে গেছে, ও তো বিয়ে করে ফেলছে।